প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজ আলোচনা করব ব্যবসা উদ্যোগ বিষয়ে চতুর্থ অধ্যায়, মালিকানার ভিত্তিতে ব্যবসা। মানুষের বিভিন্নমুখী চাহিদার কারণে এবং যুগে যুগে বিভিন্ন প্রকার ব্যবসা সংগঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত এক মালিকানা ব্যবসা, 2 নাম্বার অংশীদারি ব্যবসা, 3 নাম্বার যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন, 4 নাম্বার হচ্ছে সমবায় সমিতি, 5 নাম্বার রাষ্ট্রীয় ব্যবসা। এবার এই সংগঠনগুলো সম্পর্কে ব্যবসা সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। প্রথমেই এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা একজন মালিক দ্বারা পরিচালিত, ব্যাপক অর্থে একজন ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। এক মালিকানা ব্যবসা একটি প্রাচীনতম ব্যবসা সংগঠন। বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ী এক মালিকানা, শুধু বাংলাদেশই নয়, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে প্রায় শতকরা 80% ব্যবসায়ী এক মালিকানা ব্যবসা। এবার আলোচনা করব এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে। এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যবসা যেহেতু স্বল্প মূলধন নিয়ে শুরু করা যায়, সেই কারণে এই ব্যবসা যে কোনো ব্যক্তি যে কোনো সময় শুরু করতে পারে। এই ব্যবসায় আইনের কোনো ঝামেলা নেই। স্বল্প পুঁজি নিয়ে এবং আর্থিক অর্থাৎ মূলধনের যোগান দিয়ে এবং ট্রেড লাইসেন্স সংগ্রহ করে যে কোনো ব্যক্তি যে কোনো সময় এক মালিকানা ব্যবসা শুরু করতে পারে। এই ব্যবসায়ের যেহেতু মালিক একজন, এই কারণে সম্পূর্ণ দায় দায়িত্ব একজন মালিকের উপরই বর্তায়। এই ধরনের ব্যবসায়ে ঝুঁকি একজন যেহেতু মালিক, তাকেই ঝুঁকি বহন করতে হয় এবং ব্যবসায়ের লাভ বা লোকসানের সম্পূর্ণ দায় দায়িত্ব একজন মালিকের উপর ন্যস্ত থাকে। সুতরাং এক মালিকানা কারবারের দায় অসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ। এক মালিকানা ব্যবসা সাধারণত পুঁজি কম, যে কোনো ব্যক্তি স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারে। এই ধরনের ব্যবসাগুলি সাধারণত চায়ের দোকান, খাবারের রেস্তোরাঁ এবং কুটির শিল্প এবং কাঁচামাল জাতীয় কাঁচামাল নিয়ে এই ব্যবসাগুলো সাধারণত গড়ে ওঠে। তাছাড়া এই ব্যবসায়ে ঝুঁকি পুঁজি কম, যেহেতু ঝুঁকিও কম, তাই এই কারণে ঝুঁকি কম বলে ছোট আয় স্বল্প পুঁজি নিয়ে স্বল্প আয়ের লোকেরা এই ব্যবসা সংগঠন শুরু করতে পারে। এই ধরনের ব্যবসাগুলো সাধারণত
নিত্যপণ্যের দোকানগুলো এবং ঔষধ সামগ্রী দোকানগুলো সাধারণত এক মালিকানা ব্যবসায় গড়ে ওঠে। তাছাড়া পচনশীল যে সমস্ত দ্রব্য আছে, পচনশীল দ্রব্যগুলোর সাধারণত এক মালিকানা ব্যবসায় গড়ে ওঠে, যেমন ফলমূল, মাছ, মাংস, শাকসবজি, এগুলো সাধারণত এক মালিকানা ব্যবসা হয়ে থাকে। তাছাড়া সেবামূলক ব্যবসা, প্রত্যক্ষ সেবামূলক ব্যবসা যেমন ডাক্তার, উকিল, এই ধরনের পেশায় যারা নিয়োজিত, এই ধরনের ব্যবসাগুলো সাধারণত এক মালিকানা ব্যবসায় হয়। তাছাড়া আরও সেবামূলক, প্রত্যক্ষ সেবামূলক ব্যবসার মধ্যে আছে যেমন সেলুন, বিউটি পার্লার, এই ধরনের ফার্মেসি, এগুলো সাধারণত এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। এবার আলোচনা করব অংশীদারি ব্যবসা নিয়ে। অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে তাদের মূলধন বিনিয়োগ করে যে ব্যবসা সংগঠন গড়ে তোলে, সেই ব্যবসাকে বলা হয় অংশীদারি ব্যবসা। 1932 সালের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা গঠিত এবং পরিচালিত হয়। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য: অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা 2 থেকে 20 জন, আর সেই অংশীদারি ব্যবসা যদি ব্যাংকিং ব্যবসা হয় সেই ক্ষেত্রে সদস্য সংখ্যা হবে 2 থেকে 10 জন। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র: অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, অর্থাৎ মৌখিক বা লিখিত দুই ধরনের হতে পারে, তবে লিখিত হওয়াটাই উত্তম। তাছাড়া অংশীদারি ব্যবসা নিবন্ধিত হওয়া দরকার। নিবন্ধিত ব্যবসা নিবন্ধন ছাড়া ব্যবসায়ের থেকে বেশি সুবিধা ভোগ করে। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে যে সমস্ত বিষয় উল্লেখ থাকে সেগুলো হচ্ছে অংশীদারি ব্যবসায়ের নাম, ঠিকানা, উদ্দেশ্য, প্রকৃতি, এইগুলো অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র উল্লেখ থাকে। অংশীদারি ব্যবসায়ের মেয়াদ, তাদের উদ্দেশ্য এবং কি ধরনের পণ্য তারা উৎপাদন করবে, যদি উৎপাদনশীল ব্যবসা হয়, শিল্প হয়, সেই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে। তাছাড়া অংশীদারদের নাম, ঠিকানা উল্লেখ থাকে। অংশীদারি ব্যবসায়ের যারা প্রত্যক্ষভাবে সক্রিয়ভাবে কাজ করবে তাদের নাম, ঠিকানা উল্লেখ থাকবে এবং অংশীদারি ব্যবসায়ের অ্যাকাউন্ট কোন ব্যাংকে খোলা হবে সেই ব্যাংকের নাম, ঠিকানা লেখা হবে এবং কোন কোন সদস্য ব্যাংকের সাথে লেনদেন করবে সেই সকল অংশীদারের নাম ও চুক্তিপত্রে উল্লেখ থাকে। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ: অংশীদারি ব্যবসায়ের বিভিন্ন প্রকারের অংশীদার দেখা যায়, যেমন সাধারণ অংশীদার। এ ধরনের অংশীদার শুধু এই ধরনের অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় নিয়োজিত থাকে। তারপর আছে ঘুমন্ত অংশীদার। এ ধরনের অংশীদার তারা মূলধন বিনিয়োগ করে ঠিকই, কিন্তু সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না। তারপরে আছে নামমাত্র অংশীদার। এই ধরনের অংশীদার
তার লভ্যাংশ, নির্দিষ্ট লভ্যাংশ অথবা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের খ্যাতিমান ব্যক্তি যারা তাদের নাম প্রচারের অনুমতি দিয়ে থাকে। এখানে নাম প্রচার অংশীদারি ব্যবসায় একটি মুখ্য মনে করি এই ধরনের অংশীদার ব্যবসায় থাকে। আপাত দৃষ্টিতে অংশীদার হচ্ছে ব্যবসা থেকে অবসর গ্রহণ করার পরও তাদের মূলধন ব্যবসায় রেখে যায়, তারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় এবং তারা ব্যবসায়ের পাওনাদারের মতো তারা ব্যবসায়ে পরিচিতি লাভ করে। এই ধরনের অংশীদারকে বলা হয় আপাত দৃষ্টিতে অংশীদার। সীমিত অংশীদার, সকল অংশীদারের সম্মতিক্রমে যদি কোনো নাবালককে অংশীদার করা হয়, এই ধরনের অংশীদারকে বলা হয় সীমিত অংশীদার। এই অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে। আচরণে অনুমিত অংশীদার, এ ধরনের অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে এমন আচরণ করবে মনে হয় যেন সে একজন ব্যবসায়ের অংশীদার। এই ধরনের অংশীদারকে বলা হয় আচরণে অনুমিত অংশীদার। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, অংশীদারি ব্যবসায়ের যেহেতু এখানে আইনের কোনো ঝামেলা নেই, তাই সকল অংশীদার ইচ্ছা করলে সর্বসম্মতিক্রমে অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটাতে পারে। তাছাড়া কোনো অংশীদার যদি দেউলিয়া হয়, আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়, তাহলে অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটতে পারে। কোনো অংশীদারের মৃত্যু হলে, তাছাড়া কোনো অংশীদার যদি শারীরিকভাবে অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম হয়, তাহলে অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটতে পারে। কোনো অংশীদারের যদি মস্তিষ্ক বিকৃত হয়, সেই ক্ষেত্রেও অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন নিয়ে। যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা একটি স্বতন্ত্র ব্যক্তিসত্তা ও কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এ ধরনের প্রতিষ্ঠান। আইন দ্বারা গঠিত এই ধরনের প্রতিষ্ঠান। এখানে অংশীদারদের দায় সীমাবদ্ধ, সেই সীমাবদ্ধ দায় নিয়ে যৌথভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করাই হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। এর অপর নাম হচ্ছে কোম্পানি সংগঠন। 1913 সালের ভারতীয় আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা এই উপমহাদেশে চলে আসছে এবং 1994 সালে কিছু সংশোধনীর মাধ্যমে অংশীদারি ব্যবসা এদেশে পরিচালিত হচ্ছে। যৌথ মূলধনী ব্যবসা পরিচালিত হচ্ছে। যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকারভেদ। যৌথ মূলধনী ব্যবসাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, অপরটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি।
প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50 এবং পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালক থাকে 2 জন, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক থাকে 3 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না, শেয়ার বাজারে বিক্রি করা যায় না, তাদের সদস্যদের মধ্যে এই শেয়ার বিক্রয় হয়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য, যে কোনো ব্যক্তি এই শেয়ার ক্রয় করতে পারে। যারা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। এবার আলোচনা করব যৌথ মূলধনী ব্যবসা কোম্পানি সংগঠনের গুরুত্ব। যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম, কারণ যৌথ মূলধনী ব্যবসায়ে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। কারণ এখানে যৌথ মূলধনী ব্যবসায়ে তারা জনগণের নিকট তাদের শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করে প্রচুর মূলধন সংগ্রহ করতে পারে। তাই যৌথ মূলধনী ব্যবসায়ে পাবলিক লিমিটেড কোম্পানির গুরুত্ব সবচেয়ে বেশি। এই বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানগুলো পাবলিক লিমিটেড কোম্পানির মাধ্যমে গড়ে ওঠে এবং এই পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, তাই সেখানে কর্মসংস্থানও বেশি হয়। সরকার এ ধরনের প্রতিষ্ঠান থেকে কর ও রাজস্ব আদায় করতে পারে প্রচুর পরিমাণে। এই ধরনের প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারে। এই কারণে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব সমবায় সমিতি সম্পর্কে। সমবায় সমবায়ের শাব্দিক অর্থ হল সমবেত প্রচেষ্টার মাধ্যমে উদ্যোগ গ্রহণ করে এ ধরনের শিল্প প্রতিষ্ঠান, এ ধরনের ব্যবসা সমবায় সমিতি গড়ে ওঠে এবং এগিয়ে যায়। সমবায়ের সর্বনিম্ন সদস্য সংখ্যা 20 জন। এই উপমহাদেশে 1904 সালে সমবায় সমিতি সরকারিভাবে স্বীকৃতি লাভ করে, কিন্তু পরবর্তীকালে 1972 সালে বাংলাদেশে সমবায় সমিতি যে নিয়ম নীতি অনুযায়ী সমবায় সমিতি পরিচালিত হচ্ছে। সমবায়ের প্রকারভেদ। সমবায় বিভিন্ন ধরনের সমবায় সমিতি আমরা দেখতে পাই আমাদের দেশে আছে, যেমন কৃষক সমবায় সমিতি, মৃৎশিল্প সমবায় সমিতি, তাঁত শিল্প সমবায় সমিতি, হকার সমবায় সমিতি, পরিবহন সমবায় সমিতি,
দোকান মালিক ও কর্মচারী সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি, মুক্তিযোদ্ধা সমবায় সমিতি, এ ধরনের আরও অনেক সমবায় সমিতি আমাদের দেশে রয়েছে। সমবায়ের মূলনীতি হচ্ছে একতাই বল, ইউনিটি স্ট্যান্ড। এই মূল মন্ত্র নিয়ে সমবায় সমিতি প্রতিষ্ঠিত। তাছাড়া সকলের তরে সকালে প্রত্যেকে আমরা পরের তরে এই ধরনের মূল নীতি নিয়ে সমবায় সমিতি গড়ে ওঠে। সাধারণত সমমনা ও সমপেশার লোকজন সমবায় সমিতির সদস্য পদ গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে। রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে সরকার কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন সরকারিভাবে যোগান দেওয়া হয়, লাভ লোকসানের সম্পূর্ণ দায়িত্ব সরকারের। রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য: রাষ্ট্রীয় ব্যবসায় শুরু করার জন্য সংসদে বিল উত্থাপন করা হয়। বিল পাশের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসা শুরু করা হয় এবং রাষ্ট্রীয় ব্যবসায়ের লাভ লোকসানের জন্য সংসদে জবাবদিহি করতে হয়। রাষ্ট্রীয় ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য নয়। তাদের মূল উদ্দেশ্য হল জনগণের কল্যাণ সাধন। রাষ্ট্রীয় ব্যবসায়ে যে মুনাফা অর্জিত হয় সেই মুনাফা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় এবং সেই অর্থ জনকল্যাণে ব্যয় করা হয়। এবার আলোচনা করব রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রকারভেদ। রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে আমাদের দেশে অনেক ধরনের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে আছে যেমন বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিফোন বোর্ড, বাংলাদেশ বস্ত্রকল, বাংলাদেশ বস্ত্রকল সংস্থা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জীবন বীমা কর্পোরেশন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্ত আলোচনা হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।